বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমান বাস্তবতায় এসএসসি 2026 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষার্থী এবং গার্ডিয়ানদের গাইডলাইন সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ছোট ভাই-বোনরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের তো বটেই এবং আমাদের সম্মানিত অভিভাবকরা যারা আছেন, তাদের উদ্দেশ্যেও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আজকে এই সেমিনারে তুলে ধরব। এই জিনিসগুলো নিয়ে আসলে আরো বেশি কথা হওয়া দরকার। কারণ একটা এক্সাম মানে একটা শিক্ষার্থী শুধু পরীক্ষার হলে গিয়ে কিছু লিখে আসবে এটা না। এটা একটা সিস্টেম। পরীক্ষার প্রাক্কালীন কিংবা পরীক্ষা চলাকালীন সময়ে মানসিক স্বাস্থ্য বজায় রাখার একটা ব্যাপার আছে। ইনাফ প্রিপারেশন এবং রিভিশন নেওয়ার একটা ব্যাপার আছে। গার্ডিয়ানদের দিক থেকেও সেই পরিবেশটা বজায় রাখার একটা ব্যাপার আছে। তো আমি কিছু পয়েন্টস আজকে নোট করে নিয়ে এসেছি। আমি পয়েন্টগুলো আগে একটু উল্লেখ করি যে কি নিয়ে আমি আজকে কথা বলব। তার মধ্যে আছে যে এখন যে মডেল টেস্ট চলছে, সেই মডেল টেস্টটা সুন্দর মতো কমপ্লিট করা। তারপর ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে নিজের যে ভুলগুলো আছে সেটাকে শুধরে নেওয়ার একটা ব্যবস্থা করা। এরপরে হচ্ছে সামনে তো ঈদের বন্ধ। সো ঈদের বন্ধ এটা আমরা কিভাবে কাটাবো এবং বন্ধের পরে যে এক্সামগুলো আছে সেই বিষয়ে আমাদের স্ট্র্যাটেজি কি হবে? দেন রিভিশন। রিভিশনের জন্য একটা ইফেক্টিভ রিভিশন স্ট্র্যাটেজি কি হতে পারে? বা নরমালি আমরা রিভিশন করার সময় কি ভুলগুলো করে থাকি? এটা নিয়ে আমি একটু আলোচনা করব। দেন আমরা চলে যাব আমাদের সম্মানিত গার্ডিয়ানদের করণীয় নিয়ে। সো এখানে গার্ডিয়ানদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই বিষয়গুলো আমরা এখানে একটু আলোকপাত করব এবং আস্তে ডিটেইলসে যাব। তারপর যেহেতু পরীক্ষা ঘনিয়ে আসবে, পরীক্ষার ১ সপ্তাহ আগে থেকে কি করণীয়? এবং এটাকে আমরা ফার্দার আরো ব্রেকডাউন করব যে ঠিক প্রত্যেক পরীক্ষার আগের রাত্রে আমি কি করব। সো আমার কি চেকলিস্ট মেইনটেইন করতে হবে, কি বিষয় গুছিয়ে রাখতে হবে, কতটুকু ঘুমাতে না হবে বা হবে এতটুকু। তারপর হচ্ছে পরীক্ষায় যখন আমি চলে যাব, অর্থাৎ সকালে যখন আমি পরীক্ষা দেওয়ার জন্য রওনা দিব, তখন আসলে আমার কি করতে হবে? এবং পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা শুরু করার আগের সময়টা আমি কিভাবে কাটাবো? এই বিষয়টা নিয়ে আলাপ করব। দেন যখন আমি পরীক্ষা শুরু করে ফেলবো, তখন তো আমার হাতে প্রশ্নপত্র থাকবে। সো কিভাবে আমি উত্তর দিব? এক্সাম স্ট্র্যাটেজি গুলো কেমন হবে? সো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি একটা করে শুরু করি। প্রথমত হচ্ছে, ১ম যে প্রশ্নটা, রানিং এক্সাম গুলো ভালোমতো কন্টিনিউ করা বা মডেল টেস্টটাকে সুন্দর মতো কমপ্লিট করা। সত্যি কথা বলতে ফাইনাল পরীক্ষার আগে এই ফাইনাল মডেল টেস্টটাই কিন্তু শেষ সুযোগ নিজের ভুলগুলোকে যাচাই-বাছাই করে নেয়ার। কাজেই ফাইনাল মডেল টেস্টের প্রত্যেকটা পরীক্ষাকে বোর্ড পরীক্ষার মতো সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। এমন না যে কোনো একটা সাবজেক্টকে আমি বেশি গুরুত্ব দিলাম, কোনো একটাকে ইগনোর করলাম বা স্কিপ করে গেলাম। সেই সুযোগটা এখন আর নেই আসলে। কারণ এরপরে আর নতুন করে সুযোগ পাওয়া যাবে না ফাইনাল পরীক্ষার আগে একই সেটআপে, একই কোয়েশ্চেন প্যাটার্নে নিজেকে ঝালাই করে নেয়ার। বিকজ ফাইনাল মডেলস গুল আ বিকজ ফাইনাল মডেল টেস্ট গুলো যেহেতু বোর্ড পরীক্ষার অনুরূপ হয়, একদম একই রকম সময়, একই রকম কোয়েশ্চেন প্যাটার্ন। সো এর মাধ্যমে ওই মাইন্ডসেটটা মনের মধ্যে নিয়ে আসা যে হ্যাঁ, আমি বোর্ড পরীক্ষা দিতে বসেছি। এক্সাক্টলি আমি এতটুকু টাইম পাবো। এইরকম প্রেশার, এইরকম পেইস নিয়ে আমাকে লিখতে হবে। সো সেই জিনিসটা ঝালাই করে নেয়া যাবে। কাজেই এখানে কোনো একটা সাবজেক্টের এক্সামও কিন্তু আসলে বাদ দেয়া যাবে না। সো ফাইনাল মডেল টেস্টের যে রুটিনটা আমার সামনে আছে, সেখানে ঈদের পরেও কিন্তু বেশ কিছু পরীক্ষা আছে। সো শেষ হবে হচ্ছে একদম ঈদের আগে গিয়ে সরি মানে ফাইনাল পরীক্ষার ১ সপ্তাহ আগে গিয়ে। সো সেখানে ৮-৯ তারিখে মোটামুটি শেষ হবে। আর পরীক্ষা শুরু হচ্ছে আমাদের ২১ তারিখ থেকে। সো এই ৮-৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত হচ্ছে একটা গ্যাপ পাওয়া যাবে। তার আগে আমাদের সমস্ত এক্সাম গুলো শেষ হয়ে যাচ্ছে। সো এর মধ্যে কোনো একটা সাবজেক্টকেও কম গুরুত্বপূর্ণ মনে করে এটা বাদ দেয়া যাবে না। বরং এটাকে শেষ সুযোগ মনে করে নিজের সমস্ত প্রস্তুতিটাকে ঝালাই করে নিতে হবে। এরপরে যে পয়েন্টটাতে আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফাইনাল মডেল টেস্টের আগে সাবজেক্ট ভিত্তিক তো এক্সাম হয়েছিল, তাই না? প্রত্যেকটা সাবজেক্টের পেপার ভিত্তিক এক্সাম হয়েছে বা হচ্ছে একদম আ ভেঙে এক্সাম গুলো হয়েছে, তাই না? তো সেই এক্সাম গুলো আরেকটু ডিটেইলড ছিল, শর্ট সিলেবাসের ছিল। তো সেগুলোর খাতাগুলো আমি আশা করছি সবার কাছে আছে। বাট কারো কাছে যদি না থাকে, খাতা যদি কেউ সংগ্রহ করে না থাকো, শিক্ষার্থীরা যারা আছো, প্লিজ খাতাগুলো সংগ্রহ করে নিও। কেন? কারণ এই খাতায় তুমি যেই সেটআপে বসে পরীক্ষা দিয়েছো, সেখানে কোন জিনিস তোমার অসুবিধা হয়েছিল, কোন জিনিস তুমি ভুল করেছিলে, কোনটা মিসম্যাচ হয়েছে বা কি করেছো তুমি, সেটা কিন্তু খাতা দেখলে তোমার পুরোটা মনে পড়ে যাবে। এবং তোমরা তো অবশ্যই জানো যে তুমি যেই সেটটায় পরীক্ষা দাও সেই সেটটা ছাড়াও প্রশ্ন কিন্তু আরো একাধিক সেটের করা হয়। সেগুলোও কিন্তু তোমার খাতার সাথে প্রোভাইড করা হয়। সেটা কিন্তু রিভিশন দিতে কেউ ভুলবে না।
বিকজ এই সবকিছু ইম্পর্টেন্স অনুযায়ীই কিন্তু সাজিয়ে তোমার পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। কাজেই সেই যে প্রিভিয়াস এক্সামগুলো ছিল তার খাতাগুলো সংগ্রহ করা এবং সেখান থেকে খুঁটে খুঁটে নিজের দুর্বলতার জায়গাগুলোকে চিহ্নিত করা এবং সেটাকে সলভ করে নেয়ার কিন্তু এটাই সময়। সো এই সুযোগটা কেউ হেলায় হারাবে না। তাহলে এটা আমি বললাম যে আমাদের সাবজেক্টের এক্সামগুলোতে যে ভুলগুলো তুমি করেছিলে অধ্যায়ভিত্তিক এক্সামগুলোতে, সেগুলোর মাধ্যমে তোমার করা ভুলগুলোকে সংশোধন করে নেয়া। এরপরেই চলে আসবে এই যে ঈদের বন্ধ। সো ঈদের বন্ধটা আমরা কিভাবে কাজে লাগাবো? তোমরা অনেকে হয়তো যেখানে আছো সেখানেই থাকবে, অনেকে হয়তো বাড়িতে যাবে বা মুভ করবে। এরকম অনেক কিছু অনেকের প্ল্যান থাকতে পারে। বাট একটু চিন্তা করে দেখো যে এই সময়টা তুমি কিভাবে কাটালে তোমার জন্য মোস্ট ইফেক্টিভ হবে। এখন তোমার জন্য কোনো রিস্কি ডিসিশন নেওয়া কিন্তু ঠিক হবে না। যেমন হ্যাঁ, ঈদের দিন তুমি এনজয় করতেই পারো। ঈদের সকালে উঠে সবার সাথে তো দেখা সাক্ষাৎ করবে, ঈদের নামাজ পড়তে যাবে বা একটু এনজয় তো করবেই। কিন্তু সেটা যাতে তোমার মাথায় থাকে যে আমার সামনে এক্সাম, সো আমি যাতে এই সময়টা একেবারে নষ্ট করে না ফেলি বা এমনভাবে সময় না কাটাই যার জন্য পরের কয়েকদিন আমার পড়ায় মনোযোগ ফিরিয়ে আনতে যাতে কষ্ট হয়, এরকম কোনো কিছু যাতে আমরা না করি। দরকার হলে যদি পারা যায় ঈদের দিন বিকাল থেকেই বা সন্ধ্যা থেকেই তুমি আবার পড়া শুরু করে দাও। হয়তো আশেপাশে অনেকে অনেক কথা বলতে পারে, বাট এইটুকু স্যাক্রিফাইস তোমাকে কিন্তু করতেই হবে। বিকজ এসএসসি পরীক্ষাটা অনেক লেয়ারে কিন্তু গুরুত্বপূর্ণ। নট জাস্ট এসএসসি পরীক্ষার রেজাল্ট ইটসেলফ, এই কারণে এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় তার উপরে নির্ভর করে তোমার একটা ভালো কলেজ হবে, সেই কলেজে ভালো পড়াশোনা হলে এরপরে তোমার একটা ভালো ভার্সিটিতে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। সো এই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝে শুনে মেইনটেইন করতে হবে। কাজেই কেউ কিন্তু এই জিনিসটা মিস করো না। দরকার হলে ঈদের দিন বিকাল থেকে বা ঈদের দিন রাত থেকেই তুমি আবার হচ্ছে পড়াশোনা শুরু করে দাও। আর এর আগে পরেও তো বন্ধ আছে, তাই না? সো বন্ধের সময় একটা জিনিস যেটা হয়, যেহেতু এই সময় হচ্ছে তোমার মডেল টেস্টও নাই, তুমি বাসায় থাকবে। ঠিক সেরকমভাবে তোমাকে রুটিনে ফেলার বা বাধ্য করার কিন্তু কেউ নাই। এক্সেপ্ট বাবা-মা বা অভিভাবক। যে পরীক্ষার একটা রুটিন থাকলে তো আমরা নিজেরাই বাধ্য হই এই জিনিসগুলো হচ্ছে করতে বা পরীক্ষা দিতে বা পড়াশোনা করতে। সেটা যেহেতু নেই, এই সময়টায় অনেকের কিন্তু অভ্যাসটা চেঞ্জ হয়ে যায়, রুটিনটা চেঞ্জ হয়ে যায়, হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায়। এইটার কিন্তু একটা হচ্ছে ব্যাড ইফেক্ট আছে। কেমন আমি বলি? যেমন ধরো তোমার যে এক্সাম হবে, আমি যদি একটু রুটিনটার দিকে তাকাই, তোমার যে বোর্ড এক্সাম হবে সেখানে আমি দেখতে পাচ্ছি যে সময় দেওয়া হচ্ছে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। সকাল ১০টায় শুরু হবে, ১টায় শেষ হবে। সো এই যে এই সময়টা তুমি রেগুলার এখন কিভাবে কাটাচ্ছ তার কিন্তু ইফেক্ট থেকে যায়। যদি এমন হয় যে পরীক্ষার আগ পর্যন্ত তোমার রুটিনটাই যদি এমন হয় যে আমি ঘুম থেকেই উঠবো হচ্ছে সকাল ১০টায়, তাহলে উঠে ধাতস্থ হতে বা পড়াশোনা শুরু করতে বা হচ্ছে আরো আদার্স প্রিপারেশন নিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে সবকিছু ফ্রেশ হয়ে পড়াশোনা শুরু করতে হয়তো তোমার ব্রেইন অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হতে হতে হয়তো ১১টা ১২টা বেজে যায়। মেবি আমি কথার কথা বললাম আরকি। তুমি যদি এইটা চালিয়ে যাও, হঠাৎ করে প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা দেয়া কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। কাজেই এই কয়দিন তোমার পরীক্ষা না থাকলেও তুমি রুটিন করে এই যে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এই টাইমটা তুমি দরকার হলে তোমার পড়ার টেবিলে জোর করে বসে থাকবে। চিন্তা করবে যে হ্যাঁ, এই সময় আমার পরীক্ষা হচ্ছে বা আমি পরীক্ষা দিব। এই মাইন্ডসেটটা বারবারে নিয়ে আসবে। কাজেই যখন তুমি পরীক্ষা দিবে, তখন তোমার ব্রেইন আগে থেকে রেডি, সে আগে থেকে এট হোম ফিল করবে, অ্যাকাস্টম টু ফিল করবে। সো তখন কিন্তু তার সমস্যা হবে না পরীক্ষায় গিয়ে খাপ খাইয়ে নিতে। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষার আগ পর্যন্ত তুমি যে পরীক্ষার যে টাইমটা দেওয়া ১০টা থেকে ১টা পর্যন্ত, এই টাইমটা তুমি খুব সুন্দর করে সিনসিয়ারলি মেইনটেইন করবে। সো ছুটির মধ্যে তুমি তোমার কোয়েশ্চেন ব্যাংক যেগুলো আছে সেগুলো রিভিশন দিবে। তোমার এক্সামে তুমি যে ভুলগুলো করেছিলে সেগুলো দেখবে। তোমার যে দুর্বলতার জায়গাগুলো আছে সেগুলো বারবার হচ্ছে রিভিশন দিবে। দিয়ে তুমি হচ্ছে এই ছুটির টাইমটাকে সুন্দরভাবে কাজে লাগাবে। সো অনেকের অনেক রকম গ্যাপ থাকতে পারে। সেই গ্যাপ ফুলফিল করার জন্য এটা খুব ভালো একটা সময়। যেহেতু একটা চাঙ্ক অফ টাইম তুমি এট এ স্ট্রেচ পেয়ে যাচ্ছ। যে এখন এভরি আদার ডে তোমাকে মডেল টেস্ট দিতে হচ্ছে না। সো একটা লম্বা একটা সময় তুমি এট এ স্ট্রেচ পাচ্ছ। এটা এনালাইসিস করার জন্য, পাস্ট মিস্টেক গুলা রিফ্লেক্ট করার জন্য এবং সেইটাকে মিটিগেট করে তোমার প্রিপারেশনটা সুন্দর করার জন্য। সো ছুটিটাকে ভালো করে কাজে লাগাও। এবং মন খারাপ করার কিছু নাই যে আমি তো ঈদে ইনাফ এনজয় করতে পারলাম না। অনেক জায়গায় ঘুরতে যেতে পারলাম না। মন খারাপ করার দরকার নাই। তোমার যদি পরীক্ষার রেজাল্ট ভালো হয়, সো তখন কিন্তু তোমার পরের ঈদটা আরো অনেক খুশিতে কাটবে যে হ্যাঁ, আমি রেজাল্টও ভালো করেছি। এখন আমি ঈদে এনজয়ও করতে পারছি। তাই না? সো ইনশাআল্লাহ সবার জন্য এটাই কামনা থাকবে। নেক্সট হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি।
সো অনেকে রিভিশন বলতে মনে করে যে আবার বোধহয় বইয়ের শুরু থেকে পড়তে হবে বা গোড়া থেকে পড়তে হবে। নট লাইক দ্যাট। তুমি তো এতদিন পড়াশোনা করেছো, তাই না? এবং সেখান থেকে তোমার একটা আইডিয়া হয়েছে যে হোয়াট আর মাই স্ট্রেংথস অ্যান্ড হোয়াট আর মাই উইকনেসেস। তোমার নিজের স্ট্রেংথ এবং উইকনেস কিন্তু আমি বলতে পারবো না, সেটা তুমি বলতে পারবে। সো সেই জায়গাগুলো ধরে স্ট্র্যাটেজিক্যালি তোমাকে হচ্ছে আগাতে হবে। সো সেই জায়গাগুলো ধরে আগাতে গিয়ে এমন কিছু করা যাবে না যাতে তোমার অলরেডি নেয়া যে প্রিপারেশনটা সেটা যাতে কোনোভাবে হ্যাম্পার হয়, তাই না? সো তোমার রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে? সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক বা প্রিভিয়াস ইয়ার এর যে কোয়েশ্চেন গুলো, এটা তো খুব ভালো একটা অপশন যে তুমি এগুলো দেখে করবে। মডেল টেস্টে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো করছি তোমাদেরকে, যে উত্তরপত্রগুলো দিচ্ছি, তুমি নিজে যে পরীক্ষা দিয়েছো, এটাও তো ডেফিনিটলি ভালো একটা জায়গা। সো এগুলো দেখে তুমি একদম নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী, নিজের স্ট্রেংথ উইকনেস অনুযায়ী তুমি হচ্ছে বুঝতে পারবে কি করতে হবে না করতে হবে। ওই জায়গাগুলো ভালোভাবে পড়বে। যেই জায়গাগুলো তোমার এখনো স্ট্রাগল করতে হয়, মনে থাকে না বা হচ্ছে মেমোরি নিয়ে প্রবলেম হয়, সেগুলো তুমি আবার একবার একটু লিখে দেখো। লিখে যেমন অনেকের হচ্ছে ফর্মুলা মনে থাকে না। ফর্মুলা নিয়ে কনফিউশন তৈরি হয়, ভুলে যায়। বা হচ্ছে যেই ফর্মুলাটা লাগবে ওই জায়গায় হয়তো ভুলে অন্য ফর্মুলা লিখে ফেলে। এরকম অনেক সমস্যা থাকতে পারে। বিশেষ করে হচ্ছে ফিজিক্সে এরকম হতে পারে, ম্যাথে এরকম হতে পারে। কেমিস্ট্রিতে অনেক রকমের হচ্ছে আমাদের সংকেত লিখতে হয়, প্রতীক লিখতে হয় বা কেমিক্যাল রিঅ্যাকশন লিখতে হয়। এগুলোতে অনেকের অনেক সমস্যা হয়। সো তুমি তো জানো তোমার সমস্যাটা কোথায়। তোমার কি হচ্ছে সংজ্ঞা মনে রাখতে সমস্যা হয়? নাকি সূত্র মনে রাখতে সমস্যা হয়? নাকি কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্স করতে সমস্যা হয়? এটা তুমি জানো। সো তুমি সেগুলো হচ্ছে একটু লিখে সুন্দর করে প্র্যাকটিস করবে তোমার উইকনেস এর জায়গাগুলোতে। সো একদম গদবাঁধা পুরা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার সময়ও নেই এবং সেটা কিন্তু উচিতও না। সো এইভাবে তুমি স্ট্র্যাটেজিক্যালি ধরে তোমার উইকনেস গুলোকে এলিমিনেট করে রিভিশন দিবে। সো এটা বললাম হচ্ছে রিভিশন নিয়ে। কেমন? সো এরপরে আসি হচ্ছে গার্ডিয়ানদের করণীয় যেটা, সেটা নিয়ে। সো এই সময়টা আসলে কনস্ট্যান্টলি গার্ডিয়ানরা যারা আছেন তারা যদি আমার কথাটা শুনে থাকেন তাহলে খুব ভালো হবে। বা শিক্ষার্থীরা যদি শুনতে থাকো, তুমি চাইলে তোমার বাবা-মাকে একটু ডেকে এনে দেখাতে পারো বা তাদের সাথে এই জিনিসগুলো কমিউনিকেট করতে পারো। সো আমার প্রিয় অভিভাবকদের উদ্দেশ্যে, সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে এই পরীক্ষার আগের সময়টা এবং পরীক্ষা চলাকালীন সময়টা বাচ্চাকে সাপোর্ট দেওয়াটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, আমাদের মেইন গোল। সো সেই সাপোর্টটা আমরা আসলে কিভাবে দিব? সো এখানে অনেকগুলো ব্যাপার আছে। যেমন ওর পড়াশোনা তো আমরা করে দিতে পারব না। পড়াশোনা ওই করবে। কিন্তু পড়াশোনার জন্য যে পরিবেশটা দরকার, এইটা আমরা তৈরি করে দিব। এই সময় তার যাতে কোন ধরনের ডিস্টার্ব না হয়। কোন এক্সটার্নাল এলিমেন্ট যাতে হচ্ছে তার মধ্যে ঢুকে না যায়। তার পড়াশোনায় যাতে ফ্লো হ্যাম্পার না হয়। তার জন্য যে প্রপার জায়গাটা দরকার সেই জায়গাটা দেওয়া এবং সেখান থেকে যদি হচ্ছে ডিস্ট্রাক্টিং এলিমেন্ট, যেমন ধরা যাক কথার কথা হচ্ছে সে যে জায়গা থেকে পড়ছে, ওইখান থেকে যাতে অন্য ঘরের কথাবার্তা কানে কম আসে বা সেটা সতর্ক থাকা, দরজা বা জানালা এগুলো হচ্ছে বা পর্দা-টর্দা এমনভাবে মেইনটেইন করা যাতে হচ্ছে ডিস্ট্রাক্টিং সাউন্ডস বা কনভারসেশন তার কানে না আসে। কিংবা কোথাও যদি টেলিভিশন বা অন্য কিছু চলে, অনেকে মোবাইল-টোবাইল আশেপাশে হয়তো উচ্চ শব্দে দেখতে পারে বা বাজাতে পারে। সো এগুলো যাতে তাকে ডিস্ট্রাক্টেড না করে, এটা তো ডেফিনিটলি একটা হচ্ছে আমাদের টার্গেট থাকবেই। আরেকটা হচ্ছে ওর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এইটা মেইনটেইন করা। এখন সত্যি কথা বলতে সুস্থতা তো আমাদের হাতে না, তাই না? সো একটা মানুষ অনেক কারণে অসুস্থ হয়ে যেতে পারে। আমাদের যেটা করতে হবে unknown ফ্যাক্টর বা ভেরিয়েবল কমিয়ে ফেলতে হবে। যেমন কথার কথা যদি আমি খাওয়ার বেলায় আসি, এই সময়টা সহজপাচ্য খাবার দেওয়া, গুরুপাক খাবার, অতিরিক্ত মসলাদার খাবার কিংবা বিশেষ করে বাইরের খাবার, সেটা হচ্ছে আনসেফ স্ট্রিট ফুড হতে পারে বা ফাস্ট ফুড হতে পারে। এই জিনিসগুলো কমপ্লিটলি নো। একদম করা যাবে না। বিকজ এই সময়টায় যদি হচ্ছে আল্লাহ না করুক কেউ অসুস্থ হয়ে যায়, এই রিকভারির জন্য যে টাইমটা লাগবে সেটা কিন্তু খুবই ক্রুশাল। সেটা কিন্তু প্রিপারেশন টাইম থেকে মাইনাস হয়ে যাবে। কাজেই আনসেফ ফুড খাওয়া যাবে না, স্ট্রিট ফুড খাওয়া যাবে না, মসলাদার গুরুপাক খাবার খাওয়া যাবে না। এমন কিছু খাওয়া যাবে না যেটার কারণে আ মানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যেমন অনেকের হয়তো স্টোমাক আপসেট হতে পারে। যে কেউ হয়তো কিছু খাবার সহ্য করতে পারে না। অনেকে আবার অনেক খাবারে অ্যালার্জি থাকে। হয়তো সেই খাবারটা সে অনেক পছন্দ করে। ধরা যাক আমি যদি আমার কথা বলি, আমার হচ্ছে ইলিশ মাছ অনেক পছন্দ। কিন্তু ইলিশ মাছে হচ্ছে আমার হালকা অ্যালার্জি আছে। সো এই সময়টায় আমি নিজে হলে কিন্তু ইলিশ মাছ কমপ্লিটলি এভয়েড করতাম। ইভেন বাসায় রান্নাই করা আসলে উচিত হবে না। কারণ হলে তো আসলে খেতে মন চাইবেই। মানে মানুষের মন তো। সো এই জিনিসগুলো আসলে এভয়েড করা। সো এইটা মেইনটেইন করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তার উপরে হচ্ছে এই যে শীতকাল চলে গেল, এখন গরমকাল আসছে। চারপাশে দেখা যাচ্ছে যে অ্যালার্জির প্রবলেম বাড়ছে, ঠান্ডা, সর্দি-কাশি এগুলো বাড়ছে। এইটা মেইনটেইন করা। এবং শহর অঞ্চলে এখন দেখা যায় যে বিশেষ করে ঢাকা শহরের কথা যদি বলি, প্রচুর কনস্ট্রাকশন চলে। যার কারণে প্রচুর বায়ু দূষণ হয়। এই কারণে হচ্ছে বাচ্চাদের ঠান্ডা, সর্দি-কাশি বেশি লাগে। সো এগুলো আগে থেকে ইনাফ প্রিপারেশন নিয়ে আসা।
যে ওর যদি কোনো ডাক্তার রেকমেন্ড করে থাকে যে কাশি হলে এই ওষুধ খাবেন, ঠান্ডা লাগলে এই করবেন, শ্বাসকষ্ট হলে ইনহেলার নিবেন, সেগুলো হাতের কাছে রাখা। এই জিনিসটা কিন্তু আমাদের বাবা-মাদের দায়িত্ব বা অভিভাবকদের দায়িত্ব। সো এগুলো হচ্ছে মেইনটেইন করা। সো এর পাশাপাশি হচ্ছে তার যে মেন্টাল হেলথ এর যে ব্যাপারটা, যে তাকে ওই সময় সাপোর্ট দেওয়া। এই সময়টা এসে অযথা কারো সাথে তুলনা না করা। যে হ্যাঁ, অমুক, অমুক তো মডেল টেস্টে অনেক ভালো করছে। তোমার এই অবস্থা কেন? সো ওই তুলনাটা কিন্তু তখন তার জন্য আরো বিষের মতো কাজ করবে। ও এমনিতেই একটা প্রেশারে আছে। সো তখন তার উপরে তাকে আরো প্রেশার দেওয়া, ইভেন হচ্ছে মানে আমাদের মডেল টেস্টের সিস্টেম তো হচ্ছে যে পরীক্ষা দিয়ে বাসায় যেতে না যেতে হচ্ছে অবজেক্টিভ এর উত্তরপত্র সহ আ নাম্বার হচ্ছে গার্ডিয়ানদের কাছে চলে যায়। সো সেটা নিয়ে তাকে অতিরিক্ত চার্জ না করা, বরং তাকে হেল্প করা। তাকে সাহস দেওয়া। যে হ্যাঁ, তুমি তো ইনাফ ট্রাই করছো, আরেকটু এখানে ট্রাই করতে হবে, আরেকটু এইভাবে ট্রাই করতে হবে। বা তোমার কি অসুবিধা হচ্ছে আমাকে বলো, দেখি আমি সেটা সমাধান করে দিতে পারি কিনা। সো তখন কিন্তু সে সাহস পাবে, তার আত্মবিশ্বাস বাড়বে। সে কিন্তু তখন হচ্ছে আরেকটু এফোর্ট দিতে মানসিকভাবে প্রস্তুত থাকবে। সো এই টাইমে তাকে হচ্ছে কোন ধরনের মেন্টাল টর্চার না করা, মেন্টাল প্রেশার না দেওয়া, তুলনা-টুলনা না করা, বরং তাকে হচ্ছে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যাওয়া। এটা কিন্তু আমাদের বাবা-মাদের অবশ্য করণীয়। এবং এই পরীক্ষার আগের সময়টাতে খুব বেশি হচ্ছে ঘোরাঘুরি না করা। যেমন আমার মনে আছে আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছি অনেক আগে। তখন আশেপাশে দেখতাম যে বন্ধু-বান্ধবরা হচ্ছে আত্মীয়স্বজনের বাসায় গিয়ে দোয়া চাইতো, আরো কি করত এরকম। হয়তো এখনো এরকম একটা ট্রেন্ড থাকতেও পারে। সো এরকম unnecessary মুভমেন্ট করার কিন্তু আসলে দরকার নাই। এখন তো প্রযুক্তি অনেক উন্নত, ভিডিও কল করা যায়, সবার সাথে কথাবার্তা বলা যায়। সো যদি এমন হয় যে অভিভাবক শ্রেণীর কারো সাথে কথা বললে সে হয়তো মানসিকভাবে আরেকটু সাহস পাবে। যেমন হয়তো ইমিডিয়েট বড় কোনো কাজিন বা ভাই-বোন যারা আছে, যারা হয়তো কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছে বা আরো আগে দিয়েছে। সো তারা হয়তো ২ ১ টা ভালো সাজেশন দিতে পারবে। তাদের সাথে কথা বললে সে হয়তো একটু কনফিডেন্স পাবে। সেটা তো আমরা ব্যবস্থা করে দিতেই পারি। সো এই জিনিসটা করলে কিন্তু আসলে ভালোই হবে, খারাপ হবে না। সো এই জিনিসগুলো হচ্ছে মেইনটেইন করে রাখা। তারপর হচ্ছে এই যে পরীক্ষার আগের যে প্রস্তুতির ব্যাপারগুলো, অনেক সময় শিক্ষার্থীরা পড়াশোনার চাপে অনেক কিছু ভুলে যায়। হয়তো তার হচ্ছে ঠিকমতো অনেক কিছু গুছানো নেই। বই খাতা হয়তো কিছু কিনতে হবে বা কোনো একটা কিছু হয়তো বাকি রয়ে গেছে। সো এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউয়াসলি তার সাথে কথা বলা, কোনো গ্যাপ থাকলে সেটা ফুলফিল করার চেষ্টা করা, তার যদি কোনো নিড থাকে সেটা হচ্ছে পূরণ করে দেওয়ার চেষ্টা করা। সো এই জিনিসগুলো অবশ্যই বাবা-মাকে খেয়াল রাখতে হবে। সো আমি আরো কিছু কথা হয়তো গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলব, বাট বাকি পয়েন্টগুলোর মধ্যে আরকি। তো আমি পরের পয়েন্টে চলে যাই। পরের জিনিসটা যেটা, যে একটা কমন প্রশ্ন থাকে যে পরীক্ষার ১ সপ্তাহ আগে থেকে আসলে করণীয় কি? পরীক্ষার ১ সপ্তাহ আগে থেকে হচ্ছে unnecessary সমস্ত মুভমেন্ট এবং অ্যাক্টিভিটি তো ডেফিনিটলি কমিয়ে ফেলতে হবে। আর শিক্ষার্থীদেরকে বলি, ধরো তুমি হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো তুমি হচ্ছে খুব বিখ্যাত একজন হচ্ছে ক্রিকেটার। তুমি হচ্ছে বল করো। সো তোমার স্পেশালিটি কি? তুমি হচ্ছে সুন্দর করে পেস বল করতে পারো। সো সামনে হয়তো তোমার খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট আছে। হয়তো তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছ। সো এখন ক্রিকেট খেলায় তো অনেক কিছু আছে, তাই না? যে বল করা, ব্যাট করা, কিপিং করা, তাই না? ফিল্ডিং করা, অনেক কিছু আছে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে বল করা। এটার উপরেই তো তোমার নিজের এক্সামটা, তাই না? যে তুমি কত ভালো বল করতে পারবা। ওই সময় তুমি কি নতুন কিছু ট্রাই করবা? তুমি কি হচ্ছে তখন ওই যে স্কুপ করা কিংবা হচ্ছে হেলিকপ্টার শট, এগুলা কি তুমি তখন নতুন করে শিখতে যাবা? ট্রাই করবা? বা করলে কি ওটা আসলে তোমার কোনো কাজে দিবে? দিবে না। বরং তোমার সময় নষ্ট হবে। ইভেন তুমি ইনজুরিতে পড়তে পারো। ঠিক তেমনি পরীক্ষার ১ সপ্তাহ আগে তুমি হচ্ছে নতুন কোনো কিছুতে হাত দিও না। নতুন কিছু পড়ার কিন্তু দরকার নাই। তুমি অলরেডি ইনাফ রিভিশন দিয়েছো। তুমি জানো তোমার স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়। সেগুলোকে তুমি ঝালাই করো। তোমার গ্যাপ থাকলে সেটা পূরণ করো। কিন্তু একদম কমপ্লিটলি নতুন জিনিস, যেটা হচ্ছে তুমি হয়তো আ ধরোই নাই বা হচ্ছে জানোই না বা বুঝোই নাই। সো ওই জিনিসটা নতুন করে মাথায় নেওয়ার না দরকার নাই। তাতে অনেক সময় যেটা হয়, মাথা থেকে আবার জরুরি কিছু জিনিস কিন্তু বের হয়ে যেতে পারে। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা যে মেমোরি বলি, শর্ট টার্ম এবং লং টার্ম মেমোরি। তো শর্ট টার্ম মেমোরিতে অনেক কিছু হচ্ছে ভোলাটাইল থাকে। সো একটা ঢুকালে আরেকটা বের হয়ে যাওয়ার চান্স থাকে। সো শর্ট টার্ম মেমোরির সবকিছু কিন্তু লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয় না। সো সেই জায়গাটা হচ্ছে তোমাকে মেইনটেইন করতে হবে। সো ওই নতুন ইফোর্ট এবং রিস্কি ইফোর্ট দেওয়ার কিন্তু দরকার নাই। সো পরীক্ষার ১ সপ্তাহ আগে তুমি হচ্ছে যা জানো সেগুলোই বারবার রিভিশন দিবা, যাতে তোমার স্ট্রেংথ এর জায়গাটা কাজে লাগাতে পারো। আর ১ম পরীক্ষার ২-১ দিন আগে থেকে তো ওই স্পেসিফিক ওই পরীক্ষার পড়াই তোমাকে পড়তে হবে। তখন তো অন্য কোনো সাবজেক্টও তুমি আসলে ধরবা না। তাই না? সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর সবকিছু হচ্ছে গুছিয়ে রাখতে হবে। পরীক্ষার ১ সপ্তাহ আগে থেকেই সবকিছু গুছিয়ে রাখতে হবে। এইখানে বাবা-মা, বড় ভাই-বোন যারা আছেন তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে একটা বাচ্চা যে পরীক্ষায় যাবে, সো আগে থেকে গিয়ে এক্সাম হলটা কোথায় সেটা হচ্ছে দেখে আসা।
সম্ভব হলে তাকে সাথে করে একটু নিয়ে যাওয়া যে, হ্যাঁ, এই যে এইখানে তোমার পরীক্ষা হবে। এই যে আমরা এই রাস্তা ধরে যাবো। হ্যাঁ? বা এইটার এই রাস্তা যদি কোন সমস্যা হয়, who knows যে কোন ইমার্জেন্সি হতে পারে। সো অল্টারনেট কোন রুট আছে কিনা? কিভাবে যাবো সেটা ঠিক করে রাখা। যদি স্বল্প পাল্লার হয়, যদি নিজেদের গাড়ি থাকে তাহলে গাড়ি দিয়ে আমরা কিভাবে যাবো? যদি না থাকে আমরা সিএনজি দিয়ে কিভাবে যাবো? বা যদি কেউ রিক্সা দিয়ে যায়, রিক্সা দিয়ে কিভাবে যাবো? বা যদি ইভেন পায়ে হেঁটে যাই, এতই যদি কাছে হয় এক্সাম হল, তাহলে সেটাই বা কোন রাস্তা দিয়ে কিভাবে যাবো? এই জিনিসগুলো হচ্ছে অভিভাবকদের একটু খেয়াল রাখতে হবে। আগে থেকে মেইনটেইন করে রাখতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো একটু আগে থেকে করা। যদি এক্সাম হল কেউ আগে থেকে গিয়ে দেখে আসে, অলরেডি কিন্তু হচ্ছে পরীক্ষা ভীতি অনেকটা কমে যায়। তাই না? সো ১ সপ্তাহ আগে থেকে পরীক্ষা হলে যাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, আমার কলম, পেন্সিল বা হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন পেপার বা আমি যে ব্যাগটাতে করে নিয়ে যাবো সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, ক্যালকুলেটর এই সবকিছু এভরিথিং একদম টিপটপ কন্ডিশন এ থাকতে হবে। একদম প্রপার ওয়েতে থাকতে হবে। সো নেক্সট কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে এক্সাক্টলি পরীক্ষার আগের দিন আমরা কি করব? পরীক্ষার আগের রাত্রে আমি কি করব? ১ সপ্তাহ আগে থেকেও আমি বলতে পারি যে এই সময় কিন্তু প্রপার ঘুম দরকার। একটু আগে থেকে শুরু করলে আরো ভালো। পরীক্ষার আগের রাত্রে তো অ্যাবসোলিউটলি নেসেসারি এটা। প্রপার ঘুম দরকার। কেন? কারণ আমি যদি ইনাফ না ঘুমাই, আমার যদি হচ্ছে ব্রেইন ঠিকমতো রিসেট না হয়, আমি যত কিছুই জানি না কেন, পরীক্ষার হলে গিয়ে অবশ্যই সেটার আমার ইফেক্ট পড়বে। সো তখন আমি মানে মেন্টালি যদি আমি উইক থাকি, আমার কগনিটিভ অ্যাবিলিটি যদি আমার পিক এ না থাকে, তাহলে আমি যতই কিছু শিখি না কেন, যতই কিছু পারি না কেন, পরীক্ষার হলে গিয়ে আমি স্ট্রাগল করব। সো পরীক্ষার আগের রাত্রে অবশ্যই খুব ভালো একটা ঘুম দরকার। আর ভালো ঘুম হওয়ার জন্য কিন্তু খাবার-দাবারও এমন হওয়া উচিত যেটা হচ্ছে বডিতে অতিরিক্ত স্ট্রেস তৈরি করবে না। এমন খাবার-দাবার হওয়া উচিত। সো খুব হালকা মসলাযুক্ত খাবার বা অতিরিক্ত মসলা এভয়েড করে অনেক ঝাল, অনেক বা এরকম কিছু গুরুপাক খাবার এগুলো এভয়েড করা এবং হচ্ছে ঘুমানোর আগে কোনো মানে উজ্জ্বল স্ক্রিন না দেখা, তাহলে হচ্ছে ঘুমটা ভালো হয়। তো এরকম অনেক কিছু শিক্ষার্থীরা তোমরা যারা আছো তোমরা নিজেরাও সার্চ দিয়ে বের করতে পারবে যে ঘুমানোর আগে স্ক্রিন টাইম এর প্রোটোকল কি? কতক্ষণ আগে হচ্ছে খাওয়া বন্ধ করতে হয়? কতক্ষণ আগে স্ক্রিন দেখা বন্ধ করতে হয়? তুমি বই পড়ো সমস্যা নাই। বাট উজ্জ্বল স্ক্রিনের দিকে না তাকানোটা অনেক ভালো। সো সেটা কিন্তু করা যাবে না। সো পরীক্ষার আগে ঘুমটা ভালো দরকার। পরীক্ষার যেদিন পরীক্ষা হবে অবশ্যই সকালে উঠা দরকার। সো আমরা পরীক্ষার আগের রাত্রে যেটা করব আরেকটু শেষ করি। ওই যে বললাম যে সবকিছু গুছিয়ে রাখতে হবে। তুমি দরকার হলে একটা চেক লিস্ট বানাও। যে আমার এক্সাক্টলি পরীক্ষার হলে যেতে এই জিনিসকে সাথে নিয়ে যেতেই হবে। সেই চেকলিস্টটা দরকার তুমি দরজায় টানিয়ে দাও। তোমার ঘর থেকে বের হওয়ার যে দরজা, দরজায় তুমি টানিয়ে দাও। এবং বের হওয়ার সময় বা আগের দিন রাত্রেই সবাই মিলে ওই চেকলিস্ট ধরে চেক করো। একজন বলবে, একজন চেক করবে। একজন বলবে, একজন চেক করবে। তাহলে তুমি আগের রাত্রে একদম ফুল কনফিডেন্ট যে হ্যাঁ, আমার এক্সাম হলে যাওয়ার জন্য যা দরকার এভরিথিং ইস ইন অর্ডার। সো আমার কাছে সবকিছু সুন্দর মতো গুছানো আছে। এটা আগের রাত্রেই করা লাগবে। সো আগের রাত্রের কথা এগুলো বললাম। সো হালকা রিভিশন দিয়ে তুমি হচ্ছে পুরা যা করেছো এগুলো একটু দেখে, যদি কোন কমপ্লিকেটেড জায়গা থাকে যেটা হয়তো তুমি বারবার রিভিশন দিয়েছো, সেটা আরেকবার ঝালাই করে তুমি হচ্ছে সুন্দর মতো খুশি মনে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ? ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে পরীক্ষার ১ সপ্তাহ বা ১ মাস আগে থেকে তো বটেই। তুমি এখন থেকেও শুরু করতে পারো। যারা প্র্যাকটিসিং আছো, যারা হচ্ছে রিলিজিয়াস রিচুয়াল গুলা প্র্যাকটিস করো, এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস তোমার মাইন্ডকে কন্ট্রোলে রাখার, মাইন্ডকে হচ্ছে স্টেবল রাখার এটা খুবই পাওয়ারফুল একটা টেকনিক। সো এটা মাথায় রাখবে। সো পরীক্ষার আগের রাত্রেও তুমি হয়তো সৃষ্টিকর্তার কাছে মন খুলে চাইতে পারো যে, কারণ রেজাল্ট তো আমাদের হাতে না। আমরা তো হচ্ছে আমাদের ইফোর্টটা দিতে পারি যে, আমি আমার ইফোর্টটা মানে টু দ্যা বেস্ট অফ মাই এবিলিটি আমি দিব। রেজাল্ট কি হবে আমি জানি না। যাতে আমার জন্য পরীক্ষাটা সহজ হয়, সুন্দর হয়। আমি যাতে ভালোভাবে এটা অতিক্রম করে আসতে পারি। সো এইভাবে আগের রাত্রে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে তুমি ঘুমিয়ে যাও। সো নেক্সট যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেদিন এক্সাম সেদিন সকালে আমি কি করব? আবারও একই কথা। আমাকে সকালে আগে উঠতে হবে। পরীক্ষা যদি ১০ টায় হয়, আমাকে অবশ্যই আরো অনেক সকালে উঠতে হবে। বিকজ এই যে একদম উঠেই সাথে পরীক্ষা দিতে চলে যাওয়া, এইটার কারণে ব্রেইন কিন্তু অনেক সময় প্যানিক মোডে চলে যেতে পারে। তার কারণে যেটা হয় পরীক্ষার হলে চলে গিয়ে একটু উদ্ভ্রান্ত লাগে, একটু ইতস্তত লাগে। তখন অনেকের যেটা প্রবলেম হয়, সবকিছু জানার পরেও মাথা না কেমন করে জানি ব্ল্যাংক হয়ে যায়। সো এইটা যাতে না হয় সেজন্য তোমাকে একটু আগে সকালে উঠতে হবে। সকাল উঠে তুমি ঠান্ডা মাথায় হাত-মুখ ধুয়ে নাস্তা-টাস্তা করে যদি হচ্ছে গোসল করে নিতে পারো তাহলে তো আরো ভালো হয়। বাট যদি সেরকম সুযোগ না থাকে বা যদি শারীরিক সমস্যা হয় মনে হয়, তাহলে তুমি ঠান্ডা মতো সুন্দর করে হাত-মুখ ধুয়ে তুমি হচ্ছে সুন্দর একটা হেলথি ব্রেকফাস্ট করে, তারপরে একটু রেস্ট নিয়ে, তারপরে তুমি হচ্ছে বাসা থেকে বের হবা। বিকজ খাবারের পরে হচ্ছে একটু রেস্ট দিলে
বডি সেটাকে সুন্দরভাবে মেটাবলাইজ করতে পারে। সো একটু হালকা তুমি হাঁটাহাঁটি করলা, একটু উঠে নড়াচড়া করলা, ব্লাড সার্কুলেশন তো বাড়ালা, একটু শ্বাস-টাস নিলা, নিয়ে তারপর হচ্ছে তুমি এক্সামে যাওয়ার জন্য রওনা দিবা। সো তখনও কিন্তু তোমাকে আবার একটু চেক করে নিতে হবে যে যা তোমার সাথে নিয়ে যাওয়া দরকার সেটা তুমি নিচ্ছ কিনা। এবং অবশ্যই ভাই বাংলাদেশের বাস্তবতা। আমরা গত কয়েকদিন আগেও দেখেছি না যে পরীক্ষার হলের সামনে গিয়ে অনেকে কান্নাকাটি করছে। কোনো একটা কারণে হয়তো জ্যাম ছিল বা গাড়ি পায়নি বা কোনো একটা সমস্যা হয়েছে, সে এক্সাম হলে সময় মতো পৌঁছাতে পারেনি। ওই ব্যক্তিটা যাতে তুমি না হও, এটা মাথায় রাখতে হবে। সো তুমি আগে থেকে যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা দাও, যাতে পরীক্ষা শুরু হওয়ারও তুমি হচ্ছে ৩০ থেকে ৪৫ মিনিট আগে যাতে তুমি এক্সাম হলে গিয়ে পৌঁছাতে পারো। সো ওই টার্গেট নিলেও অনেক সময় দেখবা যে কোন একটা কারণে দেরি হয়ে হয়তো পরীক্ষার কাছাকাছি টাইমে তুমি হচ্ছে পরীক্ষার হলে হয়তো পৌঁছাতে পারলা। সো বেস্ট হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার এট লিস্ট 30 টু 45 মিনিটস আগে যাতে তুমি পৌঁছাতে পারো, সেইরকম ভাবে হাতে সময় নিয়ে রওনা দেওয়া। এবং অল্টারনেট কোনো রুট এটা চিনে রাখা, এবং হচ্ছে অল্টারনেট কোনো ব্যবস্থা যদি থাকে সেটা হচ্ছে করে রাখা। এই জিনিসগুলো মাথায় রেখে তুমি যাবে। এবং যদি হচ্ছে যেই ভেহিকলেই তুমি যাও, তুমি বলবা যে, যিনি হচ্ছে ভেহিকলটা চালাবেন যে, আস্তে সাবধানে সুন্দর মতো চালাবেন, যাতে হচ্ছে কোনো দুর্ঘটনা না ঘটে বা সেটার সম্ভাবনা যাতে কমে যায়। সো সবকিছু ভাবে তুমি সতর্ক হয়ে সুন্দরভাবে যাবা। তারপরে হচ্ছে খুব কমন কিছু জিনিস, এটা হয়তো অনেকে মানে জাস্ট মনের ভুলেও মিস হয়ে যেতে পারে। যেমন যে সময় পরীক্ষা হবে, who knows, ঠাস করে তখন যদি বৃষ্টি আসে, যদি তোমার ওরকম প্রোটেকশন না থাকে, হয়তো তুমি হেঁটে যাচ্ছ বা রিক্সায় করে যাচ্ছ। তুমি যদি ভিজে গেলা, ব্যাস তোমার পরীক্ষাটা কিন্তু মাটি হয়ে গেল। সো এইজন্য রোদ থাকুক, বৃষ্টি থাকুক, তোমার কিন্তু হাতে একটা ছাতা থাকা উচিত। তাই না? সো সেটা তোমাকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে। তুমি রাস্তায় যাচ্ছ, তোমার কিন্তু একটা মাস্ক পরে থাকা উচিত। বিকজ রাস্তায় অনেক কালো ধোঁয়া থাকে, ধুলাবালি থাকে। সেখান থেকে তোমার অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে। এনিথিং, যেকোনো কিছু হতে পারে। সো সামান্যতম ইরিটেশন ও কিন্তু তোমার পারফরম্যান্স এ ইফেক্ট ফেলবে। তুমি সেই জিনিসটা এজন্য মেইনটেইন করে যাবে। সো এরকম আরো যা আছে সেগুলো তুমি সুন্দর করে ম্যানেজ করে যাবে। সো এটা হচ্ছে এক্সাম হলে যেতে যেটা। এইবার এক্সাম হলে গিয়ে তুমি আসলে কি করবে? এক্সাম হলে যাওয়ার পরেও কিন্তু অনেকগুলো কাজ আছে। বিশেষ করে হচ্ছে ১ম এক্সামটা যেদিন হবে সেদিন। যেমন তোমার যেই জায়গায় সিট পড়বে, ওই যে উপরে তো রোল নাম্বার স্টিকার দিয়ে লাগানো থাকে। সো তোমার যে জায়গায় সিট পড়বে সেই জায়গাটা তুমি আগে খুব ভালো করে দেখে নিবা। যেমন যেই বেঞ্চের উপরে তুমি পরীক্ষা দিবে, হতে পারে সেই বেঞ্চটা একটু আ নড়াচড়া করছে, টলমল করছে। সো সেখানে হচ্ছে কিছু একটা দিয়ে সেটাকে যদি স্টেবল করার ব্যবস্থা থাকে, সেইজন্য হচ্ছে হলে যিনি থাকবেন শিক্ষক তার সাহায্য নেওয়া, বা যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদের হেল্প নেওয়া, নিয়ে হচ্ছে এটাকে স্টেবল করা দরকার হলে স্টেবল করা। কিংবা দেখা যায় যে অনেক সময় বেঞ্চ-টেঞ্চ পুরনো থাকতে পারে। তার মধ্যে ভাঙা থাকতে পারে, ছিদ্র থাকতে পারে। যার উপরে লিখে খাতা রেখে লিখতে গেলে তোমার হয়তো কাগজটা একটু ভাঁজ হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে। সো এগুলো আগে থেকে খেয়াল করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। এইজন্যই কিন্তু তোমাকে ১ম দিন অনেক আগে যেতে হবে। কারণ এগুলো যদি কারো ভাগ্যে ঘটে যায় দুর্ভাগ্যবশত, সেটা সলভ করার জন্য তো কিছুটা সময় তো লাগবে। সো সময় নিয়ে যাতে টানাটানি না হয়। তারপর তুমি যেখানে বসছো, সেখানে হতে পারে যে ফ্যানটা হয়তো অনেক শব্দ করে, বা ফ্যানের বাতাস গায়ে লাগে কি লাগে না, কিংবা হচ্ছে জানালা দিয়ে হয়তো হচ্ছে অতিরিক্ত আলো এসে তোমার চোখে লাগছে, সূর্যের আলো ডিরেক্টলি চোখে পড়ছে, বা হয়তো কোনো একটা শব্দ আসছে। সো এগুলো এই এনভায়রনমেন্ট টা কিন্তু ইম্পোর্টেন্ট। তুমি বাসায় এতদিন একভাবে পড়াশোনা করেছো বা মডেল টেস্ট হয়তো একভাবে দিয়েছো। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি নতুন কোনো ইরিটেশন তৈরি হয়, যেটা তোমাকে পরীক্ষা দিতে বাধাগ্রস্ত করবে বা তোমার পারফরম্যান্স এ হ্যাম্পার করবে, সেটা কিন্তু শুরুতেই মিটিগেট করে নিতে হবে কথা বলে। সো এজন্য তোমাকে আগে যেতে হবে। সো এটা বললাম যে তোমার আশেপাশের যে পরিবেশ সেগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলা বা এই জিনিসগুলো দেখা। সো এটা তো একটা জিনিস থাকবেই। এরপরে যখন হচ্ছে আমরা এখন ঢুকে যাবো একদম এক্সাম স্ট্র্যাটেজি তে। পরীক্ষার শুরু হয়ে গেলে তুমি কি করবে? এরপরে হয়তো যখন সময় হবে, টিচার তোমাদেরকে হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রটা দিয়ে দিবে, তাই না? খাতা তো আগেই দিবে। সেখানে তোমার অনেক কিছু পূরণ-টুরন করতে হবে। ও মজার কথা বলি। সেটা হচ্ছে তোমরা এতদিন মডেল টেস্ট দিতে যে উদ্ভাসের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো খাতায় পূরণ করে আসছো না ওএমআর দিয়ে? সো অনেকে মেইন পরীক্ষায় গিয়ে ভুলে না ওইটা পূরণ করে ফেলে। কেন? অভ্যাস। এটা কিন্তু করা যাবে না। প্রতি বছর এরকম ১ টা ২ টা হচ্ছে আমরা কেস পাই। সো এটা কিন্তু হচ্ছে একেবারে করা যাবে না। সতর্ক হয়ে তুমি পূরণ করবা, মুখস্থ না। তোমার তো রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এটা একদম দেখে তুমি হচ্ছে পূরণ করবা। মুখস্থ পূরণ করার দরকার নাই। Who knows, মনের ভুলে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে। We don't want that. সো তুমি এটা দেখে একদম সুন্দর করে পূরণ করবা। তারপরে খাতাটা প্রিপেয়ার করবা যেভাবে করা দরকার। তারপর ঘন্টা বাজবে, তোমাকে প্রশ্ন দিয়ে দিবে। তোমার ফার্স্ট কাজ কি?
প্রশ্নটা সুন্দর মতো হচ্ছে পড়া, তাই না? পড়ে তারপর হচ্ছে যে জিনিসগুলো তুমি আগে ভালো করে পারো সেগুলো উত্তর দেওয়া। সো এটা মানে goes both for objective and হচ্ছে written। যেমন অবজেক্টিভ এর কথা যদি বলি, অবজেক্টিভে তুমি ১ম এ যে প্রশ্নটা দেখলা, হয়তো হইতে পারে যে শুরুর প্রশ্নটাই অনেক কঠিন। তুমি পারলা না। একটুও disheartened হওয়ার দরকার নাই। একটুও প্যানিক করার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই। জাস্ট লিভ ইট, স্কিপ করে যাও। তুমি পরেরটা দেখো পারো কিনা। যেগুলো পারো সেগুলো আগে সুন্দর করে দিয়ে যাও। তারপর ঘুরে আসো। যেগুলো পারো নাই ১ম বারে সেগুলো আস্তে, আস্তে দিতে থাকো। কিন্তু এই যে তুমি প্রশ্নটা দেখে ফেললা, প্রশ্নটা পড়ে ফেললা, তোমার মস্তিষ্কে ব্যাকগ্রাউন্ডে অলরেডি ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। তোমার এরকম অনেকবার হইছে না জীবনে যে কোন একটা কিছু তুমি মনে করার চেষ্টা করতে, করতে মনে করতে পারলাই না কোনভাবে। এরপর অন্য কাজ করতে গিয়ে ঠাস করে মনে পড়ে গেল? এটা আমাদের হয় না রেগুলার? সো তোমার ব্রেইনও আসলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন চালাতে থাকবে। প্রশ্নগুলো যেগুলো তুমি দেখে যাবা, সেগুলো হচ্ছে পরবর্তীতে তুমি আবার যখন উত্তর দিতে আসবা, এমনি অনেকগুলো পেরে যাবা। সো এই হচ্ছে ব্যাপার। সো প্রশ্ন পড়ে যেগুলো পারো, তুমি কনফিডেন্ট এগুলো আগে উত্তর দিবা, তারপর হচ্ছে বাকিগুলা। রিটেন এর বেলায়ও তাই। সো রিটেন এর বেলায়ও তুমি যেটা সবচেয়ে ভালো পারো সেটা আগে উত্তর দিবা। কিন্তু তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট এর দিকে খেয়াল রাখতে হবে। তোমরা যে মডেল টেস্ট দিচ্ছ সেটা কিন্তু এইটারই প্র্যাকটিস হচ্ছে। যে ইচ অ্যান্ড এভরি অবজেক্টিভ আমি কতক্ষণে দিতে পারি। ইচ অ্যান্ড এভরি আমার রিটেন কোয়েশ্চেন আমি কতক্ষণে অ্যান্সার করতে পারি। এই টাইম ম্যানেজমেন্টটা ইম্পোর্টেন্ট। ধরো তোমার একটা প্রশ্ন কমন পেয়ে গেলা যে, "আরে আমি তো এটা সবচেয়ে ভালো পারি। আজকে এমন লেখা লিখবো যে টিচারকে তাক লাগায় দিব।" এইটা করতে গিয়ে তুমি একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে হয়তো ২ টা প্রশ্নের সমান টাইম নিয়ে নিলা। এতে কি ভালো কিছু হবে? তুমি ওই প্রশ্নটায় হয়তো ফুল মার্কও পাইতে পারো। বাট অন্য একটা প্রশ্নের তো তুমি ক্ষতি করলা। অন্য একটা উত্তরের তো তুমি ক্ষতি করলা। সো এটা করা যাবে না। টাইম মেইনটেইন করে সুন্দরভাবে হচ্ছে উত্তরটা দিতে হবে। আর অবজেক্টিভ পূরণ করার বেলায় আরেকটা জিনিস বলি, ছোট্ট একটা পিটফল। এটা হয়তো তোমাদের নিজেদেরও এক্সপেরিয়েন্স আছে। সেটা হচ্ছে ধরলাম আমি ৩ টা ঘর পরপর পূরণ করলাম। ৩ টা অবজেক্টিভ আমি দিলাম। ৪র্থ টা আমি পারি না। না পারতেই পারি। পরে দিব। ৫ম টায় গেলাম। সো ৫ নাম্বারের যে উত্তরটা হবে অনেক সময় মনের ভুলে ওইটা আমরা হচ্ছে ওএমআর এ ৪ নাম্বারে পূরণ করে ফেলি। এই ভুলটা কিন্তু হয়। কারণ গ্যাপ রাখতে হবে যেটা অনেক সময় মাথায় থাকে না। সো এই ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকবা। ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি তুমি ম্যানেজ মেইনটেইন করো, যদি হচ্ছে টাইম স্ট্র্যাটেজি ঠিকমতো রাখো, যে আমি প্রত্যেকটা উত্তর কখন দিব, কিভাবে দিব, কোন সময় নিয়ে দিব, তাহলে আশা করা যায় যে তোমার এক্সামটা সুন্দর হবে। আর বাকি যে পরীক্ষার এটিকেট গুলো আছে সেগুলো তো তুমি মেইনটেইন করবাই। পরীক্ষার খাতায় পরিষ্কার করে লিখবা। সুন্দর মানে একদম ঝকঝকে একটা কলম, চালু একটা কলম নিতে হবে কিন্তু। এমন না যে পরীক্ষার খাতায় হলে গিয়ে তুমি নতুন একটা কলম খুললা। বিসমিল্লাহ বলে যে, "হ্যাঁ, খুললাম নতুন কলম। এটা দিয়ে আজকে পরীক্ষা দিব।" এটা করবা না। কারণ নতুন কলম চালু হতে কিন্তু একটু সময় লাগে। সো চালু করা তুমি বেশ কয়েকটা কলম নিয়ে যাবা। যে একটাতে সমস্যা হলে যাতে আরেকটা করা যায়। যদি কোন পরীক্ষায় পেন্সিল লাগে, যেমন হয়তো বায়োলজি পরীক্ষায় লাগতে পারে বা ফিজিক্স পরীক্ষায় লাগতে পারে। পেন্সিল লাগে। তুমি হচ্ছে একাধিক পেন্সিল হয়তো একটু শার্প করে এই ভিতরে রেখে দিলা। যাতে তোমার ওই শার্প করার সময়টাও না লাগে। সো এগুলো কিন্তু তুমি হচ্ছে মাথায় রেখে যাবা। পরীক্ষার যে আ খাতার যে কাগজটা, তুমি হয়তো এমন কোনো জেল পেন বা এমন কোনো কলম ইউজ করবা না, যাতে হচ্ছে এক পৃষ্ঠায় লিখলে আরেক পৃষ্ঠায় দেখা যায়। সো এগুলো কিন্তু ছোট, ছোট ব্যাপার বাট ইম্পোর্টেন্ট ব্যাপার। সো প্রশ্নের উত্তরটা যে কত নং প্রশ্নের উত্তর তুমি লিখতেছো, ক নাকি খ নাকি গ, কি লিখতেছো, এটা হচ্ছে সুন্দরভাবে আ কেয়ারফুলি দেওয়া। এটা উল্টাপাল্টা করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো টিচার কিন্তু তখন হচ্ছে তোমার মানে মার্ক কেটে নিতে পারে। সো এগুলা ঠিকঠাক মতো মেইনটেইন করে তুমি হচ্ছে পরীক্ষাটা দিবা। এবং পরীক্ষার হলে প্যানিক করা যাবে না। সো এই প্যানিকের আবার অনেকগুলা ফ্যাসেট আছে আসলে। সাইকোলজিক্যাল হতে পারে, ফিজিওলজিক্যাল হতে পারে। অনেকে জিজ্ঞেস করে যে, "ভাইয়া হচ্ছে পানি কি বেশি খেয়ে যাবো নাকি কম খেয়ে যাবো? পানি বেশি খেয়ে গেলে হয়তো আমার টয়লেট চাপবে। আবার পানি কম খেয়ে গেলে হয়তো আমার গলা শুকায় যাবে। আমি ঠিকমতো হয়তো লিখতে পারব না, চিন্তা করতে পারব না।" ব্রেইনের ফুয়েল কি বলতো? ব্রেইনের ফুয়েল হচ্ছে গ্লুকোজ, তাই না? গ্লুকোজ লাগে ব্রেইন ফাংশন করার জন্য। সো তুমি যদি হচ্ছে একটা স্যালাইন খেয়ে পরীক্ষার হলে ঢুকো, ওর স্যালাইন যেটা, মানে হচ্ছে ০.৫ লিটার পানির মধ্যে একটা স্যালাইন গুলে আমরা তো খেয়ে ফেলি, তাই না? আ এটা কিন্তু মেইনটেইন করতে হবে সুন্দর মতো যে ০.৫ লিটার পানিতেই গুলতে হবে, কম বেশি না। তাইলে আবার স্যালাইন ঠিকমতো কাজ করবে না। সো এই স্যালাইনের মধ্যে কি আছে? গ্লুকোজও তুমি পেয়ে যাচ্ছ, আবার হচ্ছে সোডিয়াম আয়নও পেয়ে যাচ্ছ। তো ওই যে আমরা যখন নার্ভাস ফিল করি, হাত পা ঘামতে থাকে, তখন আমাদের ব্লাডে অনেক সময় হচ্ছে আয়ন ঘাটতি পড়ে হঠাৎ করে। সো ওই আয়নও তুমি হচ্ছে ওইখানে পেয়ে যাচ্ছ। তো স্যালাইন যে সর্বোত্তম সলিউশন তা না। এর চেয়েও ভালো, ভালো সলিউশন আছে, যেমন আয়ন সাপ্লাই ড্রিংক বলে কিছু ড্রিংকও পাওয়া যায়। বাট এটা সব জায়গায় এভেইলেবল না। কমন গুলার মধ্যে হয়তো ওই যে কি জানি এসএমসি প্লাস নামে একটা পাওয়া যায়। সো ওইটাও ধরো স্যালাইনের মতোই একটা জিনিস। তো এই ধরনের জিনিস যেগুলো তোমাকে আয়ন সাপ্লাই দিবে, এই জিনিস তুমি খেতে পারো। সো হাতের কাছে স্যালাইন থাকলে স্যালাইন কিংবা ডাবের পানিও খুব ভালো একটা জিনিস।
সো ওইটা তুমি হচ্ছে ১ গ্লাস খেয়ে যদি হচ্ছে পরীক্ষার হলে ঢুকো, তুমি ইনাফ গ্লুকোজ নিয়েও ঢুকলা, আবার তোমার সোডিয়াম আয়ন পেয়ে গেলা। কিছু, কিছু ড্রিংকে হচ্ছে পটাশিয়াম আয়নও থাকে। সো তোমার পানির পিপাসাও অতটা পাবে না। আবার হচ্ছে তুমি গ্লুকোজ এবং আয়নও পেয়ে গেলা। সো এটা একটা ভালো জিনিস হতে পারে। সো তোমার নার্ভাসনেসটাও একটু কাটবে। ফিজিক্যাল যে রিজন গুলাতে তোমার নার্ভাসনেস হয়, সেগুলো অনেকটা কেটে যাবে। সো এরকম অনেক কিছু তুমি এপ্লাই করতে পারো। এই ট্রিকস গুলো এপ্লাই করতে পারো। সো তুমি হচ্ছে এভাবে সুন্দর করে পরীক্ষা দিলা, খাতা-টাতা সুন্দর করে গুছায়ে জমা দিলা। ও যদি এক্সট্রা কাগজ লাগে, তাহলে সেটা রাইট সিরিয়ালে সুন্দর মতো খাতার সাথে তুমি অ্যাটাচ করছো কিনা, এটা কিন্তু অবশ্যই দেখবা। আর সম্ভব হলে পরীক্ষার মধ্যে অবশ্যই যেই প্রশ্নের উত্তরগুলো তুমি দিছো, সেটা রিভিশন দেওয়ার জন্য কিছুটা টাইম রেখে দিবা। কারণ অনেক সময় শেষ মুহূর্তে ছোটখাটো কিছু ভুল নজরে আসতে পারে। নজরে আসলে সেটা যাতে কারেক্ট করতে পারো, তার জন্য একটু টাইম কিন্তু তোমার রেখে দিতে হবে। একটু বাফার টাইম রাখতে হবে। সো এই রিভিশন টাইমটা কিন্তু ইম্পোর্টেন্ট। সো তুমি হচ্ছে এইভাবে টাইম ম্যানেজ করবা, যাতে এই টাইমটুকু তোমার হাতে থাকে। সো এরকম করে তুমি পরীক্ষা দিলা। এখন পরীক্ষার যে রুটিনটা আমি দেখতে পাচ্ছি, সেই রুটিনটা নিয়ে একটু কথা বলি। এইখানে পরীক্ষার মাঝখানে, মাঝখানে কিন্তু গ্যাপ আছে। যেমন শেষ যে প্রকাশিত রুটিনটা আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে মঙ্গলবার ২১ তারিখ হয়তো বাংলা ১ম পত্র পরীক্ষা, আবার হচ্ছে বৃহস্পতিবার। মাঝখানে বুধবার গ্যাপ দিয়ে বৃহস্পতিবার হচ্ছে পরীক্ষা। তাহলে মঙ্গলবার পরীক্ষা দিয়ে এসে তুমি বাসায় একটু টাইম পাবা। আবার হচ্ছে বৃহস্পতিবারের আগে বুধবার দিনটা তুমি টাইম পাচ্ছ পড়ার জন্য। তাহলে এখানে ১ দিন গ্যাপ। আবার হচ্ছে ধরো ইংরেজি ১ম পত্র, ২য় পত্র। এর মধ্যে একটা রবিবারে, একটা মঙ্গলবারে। তাহলে এখানে তুমি মাঝখানে ১ দিন গ্যাপ পাচ্ছ। কিন্তু বাংলা 2nd পেপারের পরে ইংলিশ 1st পেপারের আগে কিন্তু 2 দিন গ্যাপ। তার মানে বৃহস্পতিবারে, শুক্র, শনি ২ দিন গ্যাপ পাচ্ছ। সো এরকম কিছু পরীক্ষা আছে ২ দিন গ্যাপওয়ালা। আবার এখানে যেমন দেখতে পাচ্ছি যে মাঝখানে বেশ ভালো একটাও গ্যাপ আছে যে হয়তো পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে রবিবারে, আর তারপর হচ্ছে মাঝখানে গার্হস্থ্য বিজ্ঞানের একটা পরীক্ষা আছে। সো যে পদার্থবিজ্ঞান দিবা সে তো হয়তো গার্হস্থ্য বিজ্ঞান দিবা না। সে হয়তো কৃষি শিক্ষা বা রসায়ন দিবা। তো এই যে মাঝখানে একটা গ্যাপ আছে। সো রবিবারের পরে হয়তো তোমার বৃহস্পতিবারে পরীক্ষা। সো মাঝখানে তুমি হচ্ছে আ সোম, মঙ্গল, বুধ এরকম পাচ্ছ। সো এই যে পরীক্ষাগুলোর মাঝখানে গ্যাপ কিন্তু সমান, সমান না। কম বেশি আছে, তাই না? সো কোন পরীক্ষার মাঝখানে যদি বেশি গ্যাপ থাকে, সো সেটাকে তুমি কিভাবে কাজে লাগাইতে পারো? হয়তো ওই গ্যাপের ইমিডিয়েট পরে যেই পরীক্ষাটা, ওইটার সিলেবাস তোমার খুব ভালোভাবে কমপ্লিট করা। কিন্তু তারপরেরটায় হয়তো তোমার কিছু প্রবলেম রয়ে গেছে। তখন তুমি ওই পরীক্ষার কিছু পড়া এখানে কমপ্লিট করে রাখতে পারো। বাট সেটা কখন কমপ্লিট করবা? ধরো তোমার এ পরীক্ষা দেওয়ার পরে ৩ দিন গ্যাপ, তারপরে বি পরীক্ষা, তারপরে ১ দিন গ্যাপ, তারপরে সি পরীক্ষা। তাহলে সি পরীক্ষায় হয়তো তোমার কিছু সমস্যা রয়ে গেছে। সো তুমি সেটা করবা হচ্ছে এ পরীক্ষা দিয়ে এসে ওই দিনই তুমি সি পরীক্ষাটা একটু পড়ে ফেলবা। তাহলে বি পরীক্ষার ঠিক ইমিডিয়েট আগের টাইমে তোমাকে সি নিয়ে আর চিন্তা করতে হবে না। তুমি শুধু বি নিয়েই চিন্তা করবা। কথাটা বুঝতে পারছো না? সো এইভাবে তোমাকে একটু স্ট্র্যাটেজিক হইতে হবে। সো সবকিছু ম্যানেজ করে তুমি তো পরীক্ষা দিলা। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলব। সেটা হচ্ছে একটা কাজ যেইটা মডেল টেস্টের সময় আমি অ্যাবসোলিউটলি রেকমেন্ড করব করার জন্য। কিন্তু মেইন পরীক্ষার সময় একদম ২ হাতে না করব, যে না করার জন্য। সেই কাজটা হচ্ছে যে এখন তুমি যখন মডেল টেস্ট দিচ্ছ, মডেল টেস্ট দিয়ে এসে যেই পরীক্ষাটাই দিয়ে আসলা, দিয়ে এসে সাথে, সাথে তুমি বাসায় এসে ওইটার প্রশ্নটা আবার একটু এনালাইসিস করবা। কারণ তুমি মাত্র পরীক্ষা দিয়ে আসছো, এসে অনেকে আর ওইটা হাত দিতে চায় না। মনে করে যে খাতাটা দিক বা হচ্ছে রেজাল্টটা পাই তখন দেখবনে। না, তুমি এখন পরীক্ষা দিয়ে আসছো, এখন তোমার মনের মধ্যে একদম টাটকা থাকবে যে কোন প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমার কেমন ফিলিং হইছে। যে আমি কি কনফিডেন্টলি লিখেই গেছি এরকম? নাকি কোন জায়গায় আমার কনফিউশন ছিল, কোন জায়গায় আমার ডাউট ছিল। সো এই জায়গাগুলো তুমি একদম টাটকা, টাটকা মনে থাকতে, থাকতে তুমি ক্যাপচার করতে পারবা, পয়েন্ট আউট করতে পারবা। তো সেইটা তুমি এখনই হচ্ছে একটু রিভিশন দিয়ে ফেলবা। মানে এখন মডেল টেস্ট দেওয়ার সময়টাতে পরীক্ষা দিয়ে এসে সেই পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করা, নিজের উইকনেস এনালাইসিস করা, মিটিগেট করা। এটা এখনকার জন্য কমন প্র্যাকটিস। এটা অবশ্যই করবা। আর বোর্ড পরীক্ষা যখন দিবা, তখন হচ্ছে যেই পরীক্ষা দিয়ে আসছো, ওইটার তো আর সামনে পরীক্ষা নাই। তাই না? ওই সাবজেক্ট তো শেষ। ওইটা আর এখন তুমি ধরবা না। সেটা পরীক্ষা ভালো হোক, খারাপ হোক, যেইটাই হোক, ওইটা তুমি হচ্ছে আর ধরবাই না, মন থেকে দূর করে দিবা। বুঝতে পারছো? বিকজ কোনো একটা পরীক্ষা কারো কিন্তু খারাপ হতেই পারে। এটা কিন্তু স্বাভাবিক। তো একটা পরীক্ষা যদি একটু মন মতো না হয় বা খারাপ হয়ে যায়, তার জন্য পরের পরীক্ষাগুলা খারাপ দেওয়ার কোনো মানেই হয় না। সো এইজন্য যখন তুমি বোর্ড পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে হল থেকে বের হইছো, আর ইভেন উত্তরও মিলানোর দরকার নাই। উত্তর মিলাইতে গেলেই মনের মধ্যে নানান ধরনের ডাউট তৈরি হয়। তুমি যা পারছো টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটি তুমি পরীক্ষা দিছো।
সেই অনুযায়ী হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে খুশি মনে বাসায় চলে আসবা। আর ওটা নিয়ে টেনশন করবা না। নেক্সট পরীক্ষার জন্য তখন তোমার হচ্ছে চিন্তাভাবনা শুরু হয়ে যাবে। কাজেই এই প্রশ্ন এনালাইসিস করা বা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করাটা মডেল টেস্টের সময় বেশি, বেশি করে করবা। আর বোর্ড পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে এসে বের হয়ে আর করবা না। লুকায় ফেলবা। ওইটা হচ্ছে তোমার চোখের সামনেই যাতে না থাকে। ওই সাবজেক্ট শেষ মানে শেষ। ওইটা আর তুমি হচ্ছে ধরবা না। সো এটা হচ্ছে করতে হবে। সো ১ টা ২ টা পরীক্ষা মন মতো না হইলে তেমন কিছু আসে যায় না। যদি হচ্ছে তোমার ইনাফ বাকিগুলা দিয়ে তুমি নাম্বার তুলতে পারো। সো ওইটার জন্য বাকি পরীক্ষা খারাপ করার কিন্তু আসলে কোনো দরকার নাই। তাহলে এটা গেল যে তুমি পরীক্ষাটা পর্যন্ত কিভাবে দিবা বা তারপরে হচ্ছে কি চিন্তা করবা, ১ টা ২ টা পরীক্ষা খারাপ হলে কি করবা। এরপর যখন তুমি হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলছো, তোমার সব পরীক্ষা শেষ। সো তারপরে তো তুমি কিছুদিন গ্যাপ পাবা রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, তাই না? সো তখন কিন্তু বেশ লম্বা একটা ছুটি পাবা। তখন কি করবা? আচ্ছা, একটা গাড়ি মনে করো চলতেছে। সো সেই গাড়িটা ধরো একটা বাস চলতেছে, ইঞ্জিন দিয়ে চলতেছে। তো তুমি হচ্ছে অনেক দূরে যাইতে চাও। তোমার একটা গন্তব্য আছে, একটা পছন্দনীয় হচ্ছে একটা গন্তব্যস্থল আছে, ওখানে তুমি যাইতে চাও। এখন তুমি যাইতে, যাইতে গাড়িটা হচ্ছে বন্ধ করে দিলা। বন্ধ করে দিলে ইঞ্জিন-টিঞ্জিন ঠান্ডা হয়ে গেল, এরকম। সো এখন ওই ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলে বা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আবার নতুন করে চাবি দিতে হবে, নতুন করে স্টার্ট দিতে হবে, নতুন করে আবার জড়তা গেইন করতে হবে, তাই না? সো এই সেইম জিনিসটা অনেকের ক্ষেত্রে এই এসএসসি পরীক্ষার পরে, পরে ঘটে। কারণ এতদিন পর্যন্ত তুমি হচ্ছে প্রতি বছর বার্ষিক পরীক্ষা দিয়ে একটার পর একটা ক্লাস পার হয়ে আসতেছিলা। হ্যাঁ? তখন তো আর তুমি বোর্ড পরীক্ষা দাও নাই। সো এসএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার পরে কিছুটা গ্যাপ থাকে। তারপরে হচ্ছে কলেজ। সো কলেজ ভর্তি কিন্তু বেশ ক্রিটিক্যাল একটা হচ্ছে ব্যাপার। তো ওই সময় তুমি যদি হচ্ছে পড়াশোনা একদম ছেড়েই দাও বা তুমি যদি পড়াশোনা থেকে দূরে সরে যাও, তাহলে তোমার ওই ইঞ্জিন বন্ধ হয়ে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হবে। সো এই কাজটা কিন্তু হচ্ছে করা যাবে না। তখনও তোমার হচ্ছে চর্চা রাখতে হবে। তো এখন তুমি বলবা যে, "তাইলে কি ভাই আমরা হচ্ছে লাইফ এনজয় করব না? কি খালি কি পড়াশোনাই করে যাব? বা সবসময় হচ্ছে মানে এরকমই করব? নিজের উপর এত হার্ড হব?" আমি বলব যে, "হ্যাঁ, তুমি এনজয় করো বাট উইদিন এ ব্যালেন্সড লিমিট।" বাট তুমি পড়াশোনাটাও হচ্ছে চালায় যাও। যেমন এরপরে হচ্ছে কলেজ ভর্তির যে কার্যক্রমগুলো শুরু হবে, আমাদের নিজেদেরও তো হচ্ছে কলেজ ভর্তি প্রোগ্রাম আছে। অ্যান্ড ইনফেক্ট আমার যতদূর মনে পড়ে সত্যি কথা বলতে, আমি তো নটরডেম কলেজের স্টুডেন্ট। আইডিয়াল থেকে যখন হচ্ছে আমরা এসএসসি পাস করে বের হইছি, সো তখনই হচ্ছে প্রবাবলি উদ্ভাস ১ম বারের মতো কলেজ ভর্তি প্রোগ্রামটা হচ্ছে শুরু করে। সো ওই প্রোগ্রামটা আমাদের জন্য বেশ হেল্পফুল ছিল। যে তখন যে আমরা একদম সত্যি কথা বলতে খুব অনেক বেশি সিরিয়াসলি খুব হার্ডকোর পড়াশোনা করে হচ্ছে কলেজ ভর্তির জন্য প্রিপারেশন এ ছিলাম ওরকম না। মানে হার্ডকোর প্রিপারেশন আরেকটু পরে নেয়া শুরু করেছিলাম। কিন্তু ওই যে যাওয়া আসা, বন্ধুদের সাথে দেখা হওয়া কিংবা হচ্ছে একটা পড়াশোনার সিস্টেমের মধ্যে থাকা কিংবা ভাইয়াদের মুখ থেকে হচ্ছে কলেজের কথাগুলো শোনা, কিভাবে প্রিপারেশন নিবো, ওই মেন্টাল প্রিপারেশন গুলা হচ্ছে মাথায় সেট করা, এটাতে আসলে অনেক হেল্প হয়েছিল। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সময়টায় পুরাপুরি গ্যাপ দেওয়া যাবে না। আবার অনেকে যেটা করত আমাদের সময় আমাদের সাথে যারা ছিল অনেকে যেটা করত যে ইন্টারের পড়াশোনা শুরু করে দিত। এটাতে দোষের কিছু নাই। সেটা তুমিও শুরু করতে পারো। সো এখানে ২ টা জিনিস ইম্পোর্টেন্ট। ১, কারো যদি এসএসসির বেসিক সুন্দর মতো কমপ্লিট হয়ে থাকে, তুমি যদি এসএসসি পরীক্ষাটা অলরেডি ভালো দিয়ে থাকো, গুড, ভেরি গুড। তুমি হচ্ছে ইন্টারের পড়া তখন থেকে শুরু করলে কোনো ক্ষতি নাই। বাট আমি খুবই স্ট্রংলি রেকমেন্ড করব, কারো যদি মনে হয় যে না, আমার এসএসসির ফাউন্ডেশনে কোনো ঘাটতি রয়ে গেছে বা ফাউন্ডেশনে আমি হচ্ছে কোনো কিছু বাদ রেখে আসছি, তাহলে এই ঘাটতিগুলা খুঁজে বের করে পূরণ করা কিন্তু ইম্পোর্টেন্ট। বিকজ এর উপরেই কিন্তু হচ্ছে তোমার পরবর্তী যে পড়াশোনাগুলা, সেগুলো হচ্ছে ডিপেন্ড করবে। সো এখানে তুমি ২ টা পার্ট রাখতে পারো যে আমি কিছুদিন হয়তো ঘাটতি পূরণ করব, আর কিছুদিন হয়তো আমি অ্যাডভান্সড পড়াশোনা করে রাখব। তো বন্ধু-বান্ধব কি বলবে বা হচ্ছে মানুষ আতেল বলবে কিনা এই চিন্তা করার দরকার নাই। ভাই তোমার লাইফ তোমার নিজের। সো তখন কেউ যদি অ্যাডভান্সড পড়াশোনা করতে চাও বা ইন্টারের পড়াশোনা শুরু করতে চাও, ইউ আর ওয়েলকাম। আমি বলব যে শুরু করতে পারো বা শুরু করলেই বরং ভালো। কারণ এসএসসি থেকে এইচএসসি তে হচ্ছে পড়াশোনার লেভেলে বেশ বড় একটা গ্যাপ থাকে, একটা জাম্প থাকে। সো এই পড়াশোনার ইনটেনসিটি হঠাৎ করে অনেক বেড়ে যায়, সিলেবাস বড় হয়ে যায় কিংবা হচ্ছে তখন থেকেই তোমাকে আবার ভর্তি পরীক্ষার একটা টেনশন থাকে। মানে চিন্তা করো, তোমার ইন্টার শুরু থেকেই ভর্তি পরীক্ষা নিয়ে টেনশন শুরু হয়ে যায়। বিকজ মানে বাংলাদেশে তো হচ্ছে সবাইকে আমরা এত অপরচুনিটি আসলে সত্যিকার অর্থে দিতে পারি না। যেহেতু আমাদের পাবলিক ভার্সিটি গুলাতে হচ্ছে সিট লিমিটেড। সো সেটার জন্য সবাই কম্পিট করে। সো সেই কম্পিটিশনে টিকার জন্য অনেকে হচ্ছে আগে থেকে প্রিপারেশন নেয়া শুরু করে। হুইচ ইস গুড যে তারা তখন আগায় থাকে আরকি। সো এই মেন্টালিটিটা রাখা যে আমার টার্গেট কি? সেই টার্গেটের দিকে আমি কতটুকু আগাবো, কিভাবে প্রিপারেশন নিবো। সো সেই প্রিপারেশন গুলো নিয়ে
আগে থেকে একটু চিন্তা ভাবনা করে রাখা। সো সেটা তোমার উপরে। হ্যাঁ, লাইফ আমরা ডেফিনিটলি এনজয় করব। বাট একটা ডিসেন্সি রেখে, একটা লিমিট রেখে, একটা সুন্দর বাউন্ডারি রেখে, যাতে সেইটার কারণে আমার একাডেমিক যে ড্রিম, একাডেমিক যে গোল, সেগুলো যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি এই জিনিসগুলো অনেকের হয়তো কিছু, কিছু উপকারে লাগবে। সত্যি কথা বলতে এগুলো তো আসলে আ কমন জিনিস। কিন্তু তারপরেও একসাথে এক বসায় বসে এই আলোচনাটা করা হয় না বা এই কথাগুলো বলা হয় না দেখে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়। সো ভালো-মন্দ আমরা তো অনেকেই হয়তো বলতে পারবো। শিক্ষার্থীরা যারা দেখছো তোমাদেরকে যদি আমি বলতে বলি যে, "বলো তো এক্সামের আগে কি, কি করতে হয়? এক্সামের হলে কি, কি করতে হয়?" তুমিও অনেক কিছু বলতে পারবা না। বা তুমি তোমার জীবনে তোমার ছোট ভাই-বোন যারা আছে তাদেরকে অনেক তুমি সাজেশন দিয়ে এসছো না এর আগে। বাট এখন তোমার হচ্ছে নিজে সেটা মেইনটেইন করার পালা। এবং অভিভাবকরা যারা আছেন তাদেরকেও বলছি, তাদের উদ্দেশ্যে যে কথাগুলো আমি বললাম যে, এই সময় একটা বাচ্চাকে সাপোর্ট দেওয়া, তার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে হচ্ছে কনসার্ন থেকে সেটাকে সবসময় মেইনটেইন করা বা হচ্ছে একটা ভালো পজিশনে রাখার চেষ্টা করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা ওই দিবে, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড সাপোর্টটা দরকার, সেটা কিন্তু আমাদেরকেই দিতে হবে। তো আশা করি এই কথাগুলো আমরা সবাই অন্তত একবার করে নিজের মতো করে চিন্তা করব এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে আমাদের প্রিপারেশনটাকে সুন্দর মতো নিব। এখন যে মডেল টেস্টটা চলছে সেটা সুন্দর মতো কমপ্লিট করব। এক্সামের আগের প্রিপারেশনগুলো ঠিকমতো নিব। এক্সামের ১ সপ্তাহ আগে কি করব, আগের দিন রাত্রে কি করব, পরীক্ষার দিন সকালে কি করব, এক্সাম হলে গিয়ে কি করব, খাতায় লেখা শুরু করে কি করব, এই সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খরূপে ইনশাআল্লাহ মেনে চলতে পারব। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আশা করি সবার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।